নমস্কার, আমি আদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো শুক্রবারের বিশেষ সংবাদে। বন বিভাগের পক্ষ থেকে পেয়েছে 4টি গাছ কাটার ছাড়পত্র। এদিকে বিদ্যুতের বকেয়া বিল সহ স্কুলের উন্নয়ন স্বার্থে 14টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠে এলো জলপাইগুড়ির একটি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের ছাত্রছাত্রী সহ পরিবেশ প্রেমী সংগঠনের পক্ষ থেকে। সম্প্রতি ঘোষিত হওয়া পশ্চিমবঙ্গের বাজেটে নেই উত্তরবঙ্গের তিস্তা নদীর উন্নয়নের কোনো উল্লেখ। নদী পার্শ্ববর্তী বাসিন্দারা দীর্ঘদিন থেকে নদী সংস্কার সহ বন্যা নিয়ন্ত্রণের দাবি জানালেও বাজেটে সেই দাবির প্রতিফলন না থাকায় ক্ষোভ প্রকাশ জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়ের। বন বিভাগের পক্ষ থেকে পেয়েছে 4টি গাছ কাটার ছাড়পত্র। এদিকে বিদ্যুৎ বকেয়া বিল মেটানো সহ স্কুল উন্নয়নের স্বার্থে 14টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠে এলো জলপাইগুড়ির একটি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের ছাত্রছাত্রী সহ পরিবেশ প্রেমী সংগঠনের। তদন্তে বন দপ্তর সহ পুলিশ প্রশাসন। ছাত্রছাত্রীদের প্রাণ বাঁচাতে বন বিভাগের পক্ষ থেকে 4টি বিপজ্জনক গাছ কেটে ফেলার ছাড়পত্র পেয়ে 14টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠে এলো জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত দেবনগর সতীশ লাহিড়ী স্কুলে। শুক্রবার এমন ঘটনার তীব্র বিরোধিতা করে স্কুলের ছাত্রছাত্রী সহ পরিবেশ প্রেমী সংগঠনের স্পোর পক্ষ থেকে কোতোয়ালি থানায় দায়ের করা হয় অভিযোগ। এই প্রসঙ্গে পরিবেশ প্রেমী সংগঠনের পক্ষে অর্কপ্রভ মজুমদার বলেন, আমরা বিস্তারিত খবর নিয়েছি। আজ কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করলাম। আমরা চাই পুলিশ সঠিকভাবে তদন্ত করুক এবং যারা দোষী তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করুক। অপরদিকে দেবনগর সতীশ লাহিড়ী স্কুলের পরিচালন কমিটির সদস্য সুবীর কুমার সরকার বলেন, 4টি গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মূলত বকেয়া বিদ্যুতের বিল মেটাতে এবং স্কুলের উন্নয়নের কাজের জন্য। তবে এখন পর্যন্ত 12টি গাছ কাটা হয়েছে। সেই কারণেই আজকে লিখিত অভিযোগ করেছি, তদন্ত করে সঠিক বিষয়টি জনসমক্ষে প্রকাশের জন্য। কি বলবো, এ তো আপনারা সবাই দেখছেন যে একটা ইলিগাল কাজ হচ্ছে। একটা শিক্ষা প্রতিষ্ঠান, আমরা এখানকার সব প্রাক্তন ছাত্ররা উপস্থিত হয়েছি। আমরা যখন এই স্কুলে পড়তাম, আজ থেকে আমরা 30 বছর আগে স্কুলে 35 বছর আগে পড়েছি, তখন এই গাছগুলো খুব ছোট দেখছি। আমরা এগুলোকে লালন পালন করে বড় করেছি। এখানকার প্রাক্তন ছাত্ররা, আমাদের সিনিয়ররা এগুলো সব গাছ বুনেছিল। কিন্তু এই হেডমাস্টার মশাই আসার পর থেকে এই স্কুলে একের পর এক গাছ কাটা হচ্ছে। সম্পূর্ণ আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই কাজ হচ্ছে এবং স্কুলের ডেভেলপমেন্টের দিকে কোনো নজর নেই এই হেডমাস্টার মশাইয়ের বা স্কুলের। একদমই ডেভেলপমেন্ট হচ্ছে না স্কুলে। এই স্কুলটা জলপাইগুড়ির একটা নাম করা প্রতিষ্ঠান ছিল। জলপাইগুড়ির একমাত্র এগ্রিকালচার স্কুল ছিল এটা জলপাইগুড়ির। এখান থেকে প্রচুর কৃতি ছাত্র এখান থেকে বেরিয়ে আজকে সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত তারা। কিন্তু এই স্কুলটার আজকে হাল দেখে আমাদেরই খারাপ লাগে, আমরা প্রাক্তন ছাত্র হিসাবে। আমরা চাই প্রশাসন এর সঠিক তদন্ত করুক। এবং আমরা দেখলেন এখানকার পঞ্চায়েত সদস্য আছে, সেও বলছে যে উনিও এই স্কুলের একজন মেম্বার, উনিও জানেন না কিভাবে এগুলো হচ্ছে। এখানে কোনো দল কিচ্ছু নেই। এখানে আমরা প্রাক্তন ছাত্ররা এবং গ্রামবাসীরা এসেছি। এখানে কোনো পলিটিক্স নেই। আমরা চাই স্কুলের ডেভেলপমেন্ট এবং এটা সঠিক তদন্ত চাই এবং যারা এটা করেছে সরকারি নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যারা এরা করেছে সঠিক শাস্তি চাই আমরা। আপনার নাম আর পরিচয়? আমার নাম সুব্রত ভট্টাচার্য, আমি প্রাক্তন ছাত্র স্কুল। গাছগুলো যে কাটা হয়েছে কোনো কারণই ছিল না গাছ কাটার, বরঞ্চ গাছগুলো মাটিটাকে ধরে রাখছিল। সামনে একটা পুকুর আছে, গাছটা বাদ দিয়ে বাকি সব জায়গায় সয়েল ইরোশন হয়ে শেষ। বিনা কারণে গাছগুলো কেটে প্রকৃতি নষ্ট করছে। এখন কি চাচ্ছেন? দেখি আমরা জিজ্ঞেস করবো স্যাররা কেন করলো জিনিসটা। এটা তো স্যারদের থেকে আশা ছিল না। কি নাম আপনার? আমার নাম ভাস্কর ভূমি। উঠে দড়ি বাঁধা হয়ে গেছে, আমরা এসে বন্ধ করেছি। কোন দিক থেকে ছাত্রদের ক্ষতি করতে বাঁচিয়ে রেখেছে কিনা আপনি বলুন। পুকুরটাকে বাঁচিয়ে রাখছে গাছগুলো, গাছটা না থাকলে এগুলো তো সব ভেঙে যাবে। মাটিটা ছিল অত দূর, মাটি কাটতে এত দূর আসছে, সয়েল ইরোশন হতে। আজকে কাটতে নিছে, আমরা এসে আটকে দিছি। তারপর ওরা নামিয়ে ওরা চলে গেছে। কাঠের যারা গাছটা কিনছে তাদের লোকজন ছিল, এই গাছে উঠেছিল, রশি লাগানো ছিল, ওরা নিচে নামিয়ে চলে গেছে। ওরা চলে গেছে। এই গাছটাও কাটতে নিয়েছিল আজকে। হ্যাঁ, সব বলবো দাদা।
কারোর কোনো ক্ষতি করে না, গোটা মাঠের বিপদ সাইডে অবস্থা ছিল সেরকম কিছু না। যাক, প্রয়োজনটা কেন কথা বলবে যাক। না না, এটা কাটলো কেন গাছটা? আর বিক্রি করে করছিল না না স্কুলে সেটা স্কুলের কাজে যদি লাগাইতে পারে সেটা ব্যাপার না। ক্ষতি করছিল ওই যে মালগুলো পুরানো পৌঁছে গেল এখন হচ্ছে একটা অভিযোগ আসছে যে বেআইনি ভাবে নাকি গাছ কাটা হচ্ছে, বড় বড় গাছ, কি বলবেন? বেআইনি ঠিক না, আমাদের এখানে এমসি রেজিস্ট্রেশন হয়েছে এবং এখান থেকে যে ফরেস্ট ডিপার্টমেন্টের সেটাও পারমিশন হয়েছে, অঞ্চলের প্রধানের পারমিশন হয়েছে, সেভাবে কাটা হচ্ছে। গাছগুলো একটু মানে ভিতরে ভিতরে পোকা ধরে নষ্ট হয়েছে, ভেঙে ভেঙে পড়ছে, ওই জন্য কাটা হচ্ছে। ওটা অন্য করে এবং আমরা গাছ লাগাবো সেইভাবেই ওটা কাটা হবে। আমাদের এমসিতে মিটিং হয়েছে যে আমরা কিন্তু সেক্রেটারিও জানে না বিক্রি করে দেওয়া হচ্ছে, পঞ্চায়েত সদস্য জানে না, জানে আমাদের প্রেসিডেন্ট সবই জানে। কালকে গতকাল সব আলোচনা হয়েছে, সবার সঙ্গে কথা হয়েছে, তারপরেও আজকে কেন আসছে আমরা জানি না। যাই হোক হয়েছে, আমরা শুনলাম সব কিছু। কি বলবেন এই যে ওনারা প্রাক্তনীরা এসছে? ঠিক আছে, ওনাদের বক্তব্য বললো, আমরা শুনলাম, ঠিক আছে, ওনারা যেটা বলছে আমরা দেখবো। আমাদের বেআইনি কিছু হয়নি, সব নিয়ম মেনে হয়েছে, ফরেস্টের নিয়ম মেনে হয়েছে এবং প্রধানের কাছ থেকে, প্রধানের যেখানে গ্রামাঞ্চলের যে প্রধান, সেই নিয়ম মেনে হয়েছে। কি নাম আপনার? কি নাম? হ্যাঁ, অচিন্ত অচিন্ত মন্ডল। কি দায়িত্বে আছেন? আমি অ্যাসিস্ট্যান্ট টিচার। জিডি নাম্বারটা কি লাগবেই? জিডি নাম্বার রাখবি না, পরে কমপ্লেনটা করছিস এটা মূল্যই থাকবে। কখন আসবে তাহলে? 2 ঘন্টা পরে আসবে। পৌঁছে দেখি প্রথমেই যে কয়েকটা 3-4টে গাছ কাটা হয়েছে। আমরা যখন অ্যাসিস্ট্যান্ট টিচারের কাছে কথা বলতে যাই তখন বলে যে হেড স্যার নেই আর ওনারা কোনো পারমিশন দেখাতে পারেনি। আমরা তারপর কিছুক্ষণ পর জানতে পারি যে স্কুলের পিছে মোটামুটি 12টার উপর 14টা, প্রায় 14টার উপর গাছ ওরা অলরেডি কেটে ফেলেছে এবং গাছগুলো কেটে গাছগুলো বিক্রিও করে দিয়েছে। কোনো গাছের ওখানে বৈশিষ্ট্য নেই, শুধু কাণ্ডগুলো আছে। সেই ব্যাপারে তখন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে সবাই আসে। ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল স্টাফ বলে ওদেরকে 5টা গাছ কাটার পারমিশন দিয়েছিল ইন রিগার্ডিং সেফটি অফ স্টুডেন্ট, আর তাছাড়া ওনারা কিছু জানে না। ইভেন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এটা বলেছে যে ওনারা শুধু গাছ কাটার পারমিশন দিয়েছে, গাছ বিক্রি করা বা গাছগুলো ওখান থেকে সরিয়ে নেওয়ার কোনো পারমিশন ওনারা দেয়নি। সেক্ষেত্রে টিপি লাগে, সেই ক্ষেত্রে টিপি লাগে, কোনো কিছু ওনাদের কাছে নেই। আর আমরা হেড স্যারের সাথে কথা বলার চেষ্টা করেছি, ওনার সাথে কথা বলা যায়নি। তাই আমরা আজকে কোতোয়ালি থানায় এসেছি স্পোর্টের তরফ থেকে এবং স্টুডেন্টরা সবাই মিলে যে একটা এফআইআর করার জন্য এতগুলো গাছ কিভাবে ইলিগালভাবে কাটা হলো। আমরা যেখানে সমস্ত স্কুলে গিয়ে অ্যাওয়ারনেস করি যে গাছ কাটতে না, বন্যপ্রাণ বাঁচানোর জন্য, সেখানে কোনো স্কুলে হেডমাস্টার যদি এরকম গাছ কেটে ফেলে, এটা যেরকম একটা অন্যায়, সেরকম স্টুডেন্টদের মধ্যে এটা খুব বাজে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি অবশ্যই যেন ফরেস্ট ডিপার্টমেন্ট, পুলিশ এটার ইনভেস্টিগেট করুন এবং যদি হেডমাস্টার, ম্যানেজিং কমিটি যারা এখানে দোষী সাব্যস্ত হয় তাদের যেন সাজা হয়। আপনার নাম আর পরিচয়? আমার নাম অর্কপ্রভা মজুমদার, আমি স্পোর্টের মেম্বার। ভর সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেল 3টি ঘর, মজুত রাখা ধান, সাথে মৃত্যু হলো 5টি গরুর। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের চটচড়াবাড়ি এলাকায়। এলাকার বাসিন্দা সুশীল রায়ের বাড়িতে অগ্নিকাণ্ডের এই ঘটনায় 3টি ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। আগুনে পুড়ে নষ্ট হয়েছে ঘরে থাকা ধান এবং মৃত্যু হয়েছে 5টি গরুর বলে জানা গেছে। ঘটনায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। সন্ধ্যাবাতি থেকেই কোনোভাবে ঘরের মধ্যে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে তা নেভানোর কাজে হাত লাগান, কিন্তু আগুনের দাপট এতটাই বেশি ছিল যে যা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। এই এলাকার নাম? আচ্ছা, কিভাবে দুর্ঘটনা ঘটলো এবং কতটা? আমি বাড়িতেই ছিলাম। আপনি ছিলেন না? কে ছিল বাড়িতে তখন? বাড়িতে বৌমা ছিল, আমার নিজের বউ ছিল আর নাতি পুতি ছিল। কিভাবে দেখলেন অগ্নিকাণ্ডের ঘটনা? আমি আসলাম বাড়িতে হ্যাঁ প্রায় শেষের দিকে, তখন আমি বাড়িতে আসলাম। কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে? ক্ষতিগ্রস্তর মধ্যে যেমন গরু 5টা গেল। আচ্ছা, ঘর 3টায় বলা যাবে। ঘর 3টা? হ্যাঁ। আনুমানিক কত টাকা ক্ষয়ক্ষতি হতে পারে এই অগ্নিকাণ্ডের জেরে? আমি ঠিক কি করে বলি, ওই যে বলতেছে 4-5 লাখ টাকা, তাই তো? আচ্ছা, 3টা ঘর। দমকল বাহিনী কি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছতে পারছে? রাস্তায় আটক হয়ে গেছে, তাই তো? আচ্ছা, কিভাবে দেখলেন অগ্নিকাণ্ডের ঘটনা? ওই ঘুম লাগিয়ে সবাই বাকি দিকে বসে ঘুম লাগিয়েছে, আমরা বাড়ি গিয়ে কাম করেছি।
আর সেই সময় আচ্ছা মানে বাতি মানে কি ব্যাপারটা বাতি দেওয়ার জন্য কি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো না ধূপবাতি দিয়েছে সঞ্জয়বাতি হ্যাঁ সঞ্জয়বাতি কইছে তাতে উগুন দিছে সবাই না খাইছে কেন করি যে না খাইছি ওটা কথা আমি জানো কয়টা ঘর লাগছে? 2টা ঘর দিছি 3টা ঘর দিছি মানে কে সন্ধ্যাবাতি করছিল আমারটা নাতি না ওই সন্ধ্যাবাতির আগুন দিয়ে কি আগুন ধরছে বলে মনে হয় আমার নাম সবলু রায়। আচ্ছা কিভাবে দুর্ঘটনা হলো আপনারা কিভাবে সাহায্য করলেন দুর্ঘটনা যে কিভাবে হইলো আমি মানে দুধ আনিবার যাবো তারপরে দেখি ওই দিক থেকে মানে আগুন তা আমি ভাবলাম কি বাড়িতে আগুন লেগেছে ওইভাবে ওদিক চিগড়িতে চিগড়িতে আসিনু কিন্তু দাখন দিয়ে মুই দাখনও নিবার সাহস পানু না ওইভাবে চলে আসিনু আসিয়া দেখো যে আর বাড়িতে ঢুকা মুশকিল তারপরে ওই যে নদী দিয়ে ও দিয়ে মুই এদিকে ঘুরে আসিনু আসিয়ে তারপরে বালতি নিয়ে যে জল থেকে থেকে শুরু তারপরে দেখি যে 5টা গরু উঠে শেষ 6টা গরু শেষ আর এইটা ঘর কিন্তু পুরো লাগিয়ে গেছে এটা থেকে উঠে যাবে এমন সময় এই বারান্দাখান ভাঙিয়ে দিয়েছি ওইটা কিন্তু তা থেকে এই বারান্দাখান নতুন ঘটনা কিন্তু বারান্দাখান ফেলে দিইনি ফেলে দিয়ে মানে কতটা ভয়ানক ছিল কতটা ভয়ানক ছিল এই অগ্নিকাণ্ড ভয়ানক তো বিশাল ভয়ানক ছিল গরুগুলা কি উদ্ধার করা গেল না কিভাবে গরুগুলো তো উদ্ধার করি কেমন করি ওই ঘরটাতে আগে আগুন লাগছে মানে গরু যে ঘরে সেই ঘরে আগুন হ্যাঁ ওখানে কওটাই উঠেছে 1300 টাকা কুইন্টাল আলুর এমএসপি এবং সরকারি ক্রয় চালের দাম নিয়ন্ত্রণ সহ 100 দিনের কাজের দাবিতে পথ অবরোধ বামপন্থী কৃষক সংগঠনের। শুক্রবার জলপাইগুড়ি 73 মোড়ে শিলিগুড়ি হলদিবাড়ি পথ অবরোধ করে নির্দিষ্ট দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করে ফরওয়ার্ড ব্লক দলের কৃষক সংগঠন সারা ভারত অগ্রগামী কৃষাণ সভা। এদিনের এই পথ অবরোধ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায় সহ অন্যান্য কৃষাণ সভার জেলা নেতৃত্ব। এদিনের আন্দোলন প্রসঙ্গে ফরওয়ার্ড ব্লক দলের রাজ্য নেতৃত্ব তথা জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায় বলেন, আজ রাজ্যের আলু চাষিদের স্বার্থে এবং কৃষক সমাজের ন্যায্য অধিকারের দাবিতে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই 1 ঘন্টার পথ অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। আমাদের অন্যান্য দাবিগুলির মধ্যে রয়েছে আলুর দাম কুইন্টাল প্রতি 1300 টাকা দাম দিয়ে সরকারিভাবে ক্রয় করা, এর পাশাপাশি 100 দিনের কাজ এবং চালের দাম নিয়ন্ত্রণ করা। আজকে 28শে ফেব্রুয়ারি সারা পশ্চিমবঙ্গে আলু চাষিদের স্বার্থে আমাদের রাজ্যের কৃষকদের স্বার্থে সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বানে 1 ঘন্টার পথ অবরোধের ডাক দেওয়া হয়েছে। জলপাইগুড়িতেও এই গুরুত্বপূর্ণ রাস্তায় 1 ঘন্টার পথ অবরোধ শুরু হয়েছে। আলুর দাম ন্যূনতম 1300 টাকা কুইন্টাল দরে রাজ্য সরকারকে কৃষকদের কাছ থেকে কিনতে হবে। আমরা কেন্দ্র এবং রাজ্যের বিরোধ সম্পর্কে ওয়াকিবহাল। এই গ্রামের কৃষকরা যে 100 দিনের কাজ পেত, ওর ঘাড়ে দোষ চাপিয়ে এই 100 দিনের কাজ বন্ধ হয়ে আছে। আমরা চাই অবিলম্বে 100 দিনের কাজ শুরু করতে হবে। আমরা চাই কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইন তৈরি করতে হবে। বারে বারে এই আন্দোলন বারে বারে দাবি করার পরেও রাজ্য কেন্দ্রের কোনো হেলদোল নেই। এক দল হিন্দু নিয়ে মেতে আছে, আর এক দল নরম হিন্দু নিয়ে মেতে আছে। তৃণমূল কংগ্রেস রাজ্যের সরকার কালকে তারা কলকাতায় একটি মিটিং করলো। রাজ্যের কোটি কোটি আলু চাষি, তাদের নিয়ে একটি কথা নেই। কার মাথা কাটলে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে সেই কথা শোনার জন্য এই রাজ্যের মানুষ, রাজ্যের কৃষক বসে নেই। তাই এই আন্দোলন আজকে শুরু হয়েছে, রাজ্য জুড়ে এই আন্দোলন চলবে। বিশাল বড় সাফল্য শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের। প্রায় কোটি টাকার আফিম উদ্ধার হলো শিলিগুড়ি থেকে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ আফিম উদ্ধার করলো নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ফুলবাড়িতে 4 জনকে গ্রেফতার করে 5 কেজি 300 গ্রাম আফিম উদ্ধার করা হয়। অভিযুক্তরা জানিয়েছেন 50 লক্ষ টাকার আফিম তারা পাচার করছিল। এই আফিমের বাজার মূল্য কোটি টাকা বলেই অনুমান পুলিশের। অসম থেকে বিহার হয়ে এই আফিম পাচারের ছক হচ্ছিল। শিলিগুড়ির ফুলবাড়িতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে ওই আফিম উদ্ধার করে। ধৃতরা সকলেই
দুজনেই আসামের বাসিন্দা। ধৃতদের নাম বখতিয়ার আলী, আবু বক্কর, নাসির আলী, ওয়াহিদ আলী। ধৃতদের আগামীকাল জলপাইগুড়ি আদালতে পেশ করবে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। সাম্প্রতিককালে এত বড় সাফল্য শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কোনো থানা পায়নি। নিউ জলপাইগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য পেল। নাবালিকাকে ধর্ষণ করা এক অভিযুক্ত যুবককে 20 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল শিলিগুড়ি পক্সো আদালত। শিলিগুড়ি পক্সো আদালতের বিচারপতি অনিতা মেহেরুদ্রা মাথুরের এজলাসে সাজা ঘোষণা করা হয়। পাশাপাশি 50,000 টাকা জরিমানা আরো 6 মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি নাবালিকার 4 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেন বিচারক। জানা গিয়েছে বাগডোগরা সংলগ্ন চা বাগান এলাকার এক নাবালিকাকে দীর্ঘ কয়েক বছর ধরে ধর্ষণ করে ওই এলাকার বাসিন্দা শুভম সিং। জানা যায় ওই নাবালিকার বাবা ও মা দুজনেই চা বাগানে কাজ করেন। তারা যখনই কাজে চলে যেতেন ঠিক তখনই ওই সুযোগে ওই নাবালিকার বাড়িতে ঢুকে পড়তো ওই অভিযুক্ত, আর তারপরই তার উপর শারীরিক অত্যাচার চালাতো। সরকারি আইনজীবী সুনন্দা সরকার বলেন, অভিযোগ দায়ের হওয়ার প্রায় 5 বছর আগে ওই নাবালিকাকে ধর্ষণ করে আসছে শুভম। এমনকি সেই নাবালিকা গর্ভবতী হয়ে গেলে তাকে গর্ভপাতও করে ওই যুবক। শুধু তাই নয়, পুরো ঘটনা পরিবারকে জানালে তাকে মেরে ফেলবার হুমকিও দেওয়া হয়। ফের 2019 সালের 8ই সেপ্টেম্বর তাকে ধর্ষণ করা হলে অবশেষে মেয়েটি তার পরিবারকে জানায়। এরপরেই 17ই সেপ্টেম্বর বাগডোগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে মেয়েটির পরিবার। এরপরেই সেই মামলাটি চলে যায় মহিলা থানাতে। এরপরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তারপর পেশ করা হয় চার্জশিট। মামলা চলাকালীন মোট 8 জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শুভমকে পক্সো মামলায় দোষী সাব্যস্ত করে আদালত। ভিক্টিমকালের বয়স যখন 13 অথবা 14, ঠিক সেই সময় থেকে এই শুভম সিং মেয়েটাকে এইভাবে রেপ করতো। মেয়েটা যেহেতু নাবালিকা এবং খুব দুস্থ পরিবারের মেয়ে, সে তাকে থ্রেট করতো যে এই কথাগুলো বলে দিলে তাকে মেরে ফেলবে, মা বাবাকে মেরে ফেলবে, এগুলো থ্রেট করা হতো। সেই ভয়ে সে কাউকে কিছু বলতে পারেনি। তো এইভাবে সেভারাল টাইম রেপ হওয়ার পরে ইন দ্য মিন টাইম মেয়েটা প্রেগনেন্ট হয়ে যায়। এবং প্রেগনেন্ট হওয়ার পরেও সেক্ষেত্রে শুভম সিংকে যখন সে বলে তখনও শুভম সিং তাকে বাধা দেয় যে মা বাবাকে বলতে, এবং নিজেই মেডিসিন এনে দেয় অ্যাবর্শনের জন্য, এবং তাতে মেয়েটা উইক হয়ে যায়। পরবর্তীতে কোনো ক্লিনিকে নিয়ে গিয়ে তাকে অ্যাবর্শন করায়। এবং যেহেতু মানে থ্রেট আর গ্রামের মেয়ে, সে ওই থ্রেটের ভয়ে সে তখনও কিছু মানে আর বলেনি তার বাবা মাকে। কিন্তু তারপরে 8/9/2019 সেই সময় লাস্ট আবার অ্যাগেইন তাকে ফোর্সফুলি রেপ করে। মেয়েটা তখন তাকে বারবার বাধা দেয় যে না, আগে এরকম হয়েছে সে, কিন্তু তবুও তাকে ফোর্সফুলি রেপ করে। তখন আর মেয়েটা কোনো কিছু ভয় না করে তার মা বাবাকে জানায়। তখন তার মা বাবার সাথে তখন কমপ্লেনটা লজ হয়। এটা হচ্ছে দোষীর পরিবারে কে কে আছে? দোষীর পরিবারে সেটা মেনশন নেই। কে ছিলেন বিচারক? কে ছিলেন? অনিতা মেহরুদ্রা মাথুর। কত বছর সাজা হলো? 20 বছর সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা ফাইন, অনাদায়ে আরও 6 মান্থ জেল। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনি কি ব্যবসা করতে চান? জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ। 75 বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন লন্ড্রি সাবান, হ্যান্ডমেড, মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর। তেল ভিত্তিক সাবান, নিরাপদ, কার্যকর, জামাকাপড় থাকে নতুনের মতো। লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না। আজই যোগাযোগ করুন। নয়াবস্তিপাড়া, নিবেদিতা সরণি, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 9647800291 অথবা 9819680057। বাজেটে নেই তিস্তা উন্নয়নের নাম। ক্ষোভ প্রকাশ তিস্তা পাড়ের বাসিন্দা সহ জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায়ের। সম্প্রতি ঘোষিত হওয়া পশ্চিমবঙ্গের রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ হলেও উত্তরবঙ্গের তিস্তা নদীর উন্নয়নের কোনো উল্লেখ নেই। এই উপেক্ষায়
তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জলপাইগুড়ি তিস্তাপাড়ের বাসিন্দারা সহ জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায়। প্রতি বছর বর্ষাকালে ফুলে ফেপে ওঠে তিস্তা, প্লাবিত হয় পার্শ্ববর্তী এলাকা, ঘরছাড়া হন হাজার হাজার মানুষ, নষ্ট হয় চাষের জমি। বাসিন্দারা দীর্ঘদিন ধরে নদীর বাঁধ সংস্কার এবং বন্যা নিয়ন্ত্রণের দাবি জানিয়ে আসছেন, কিন্তু এবারের বাজেটেও সেই দাবির প্রতিফলন না থাকায় হতাশ স্থানীয়রা। ক্ষোভ প্রকাশ করেছেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। তিনি প্রশ্ন তুলেছেন, শুধুমাত্র ঘাটালের জন্য বরাদ্দ থাকলেও তিস্তা উন্নয়নের কোনো পরিকল্পনা কেন নেই? তিস্তার কথাও ভাবা হোক। ঘাটাল গতি খুঁজে পেলেও তিস্তা কবে তার গতি খুঁজে পাবে? এখন সেটাই প্রশ্ন। এখন দেখার এই উপেক্ষার অবসান কবে হয়। তিস্তায় তো ভয়াবহ অবস্থা হয়ে যায়, মারাত্মক জল বেড়ে যায়। এদিকে বাচ্চাদের অবস্থাও খুব একটা ভালো না। এটা একটু ভালো হলে সুবিধা হয়। ড্রেজিং করা কি উচিত তিস্তায়? হ্যাঁ, সে তো মানে সব দিক দিয়েই, হ্যাঁ সব দিকেই দরকার, সব কিছুই করা উচিত। মানে ড্রেজিং করা উচিত। এই যে রাজ্যের বাজেট পেশ হলো, শুনলেন তো বাজেট, হ্যাঁ, তাতে তিস্তার নাম নেই। না, এই তিস্তার নাম নেই, এটা নেওয়া উচিত। নাম না নিলে তো হবে না। এটারও একটা দেখতে হবে, তিস্তার ভালো মন্দর ব্যাপারটাও তো সরকারকেই দেখতে হবে না, তাই তো? নদী তো এটা। কি নাম ওটা? আমার নাম সুব্রত। সুব্রত। তিস্তার পরিস্থিতি খুবই খারাপ। তিস্তার পরিস্থিতি কি খারাপ বলতে, তিস্তা তো দিনের দিন তো বালি দিয়ে ভরে যাচ্ছে। তাতে কি হচ্ছে, জল ফুলে উপরে উঠেছে। উপরে উঠে গেলে কি হবে, গ্রামগঞ্জে জলটা ঢুকে যাবে, আর ঢুকে গেলেই তো বন্যা, ব্যাস। আর কোনো প্রতি বৎসরই এই যে আমাদের জুগলি পার্কের দিকে কি হচ্ছে, সেম একই ঘটনা। বাঁধের কাজ হচ্ছে, এমন বাঁধ বানিয়েছে একদম নিচু, জল পের হয়ে জল গ্রামের দিকে ঢুকে যাচ্ছে। এই যে বাজেটে তো বহু টাকা বরাদ্দ হলো, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা। তিস্তা নিয়ে কিছু হয়েছে? কই, তিস্তা নিয়ে তো কিচ্ছু হয়নি। তিস্তা নিয়ে কোনো কিছুই সমাধান হচ্ছে না। ঘাটাল নিয়ে হলো? হ্যাঁ, ঘাটাল নিয়ে হলো, তিস্তা হলো না। কি দাবি আপনাদের, কি চাই? আমরা জলপাইগুড়িবাসী সবাই চাই আমাদের তিস্তারা যাতে সম্পূর্ণভাবে নির্মাণে কাজ করে, যাতে তিস্তার জল যাতে আমাদের গ্রামগঞ্জে ঢুকে না যায়। গ্রামগঞ্জে ঢুকে গেলেই বাস, আর করার কিছু নেই। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা সম্ভব না। সুতরাং আমাদের এই পশ্চিমবঙ্গ পিছিয়ে আছে, এবং পিছিয়ে আরও পিছিয়ে যাতে নিয়ে যায়। যেমন আপনি বোধহয় অনেকেই আপনারা জানেন, এখানে 25%-এর বেশি আমাদের এখানে শিল্প এখানেই ছিল। এখানে এখন সেটা 3.3%-এর মতো। তাহলে সবই তো বাইরে শিল্প চলে যাচ্ছে, তাহলে আমাদের বেকার ছেলে মেয়ে কাজ পাবে কোথায়? এটা যেমন একটা জিনিস। আর দেখুন, দ্বিতীয়ত নর্থ বেঙ্গলে চা বাগানের একটা বড় ক্ষেত্র রয়েছে, বিশেষ করে আপনার লোকসভা কেন্দ্রে। তার উপরে বাজেটে কিছু না, সেরকম তো রিফ্লেক্টেড হয়নি। কিন্তু চা বাগানের সমস্যা যদি বলেন, চা বাগানের আগে আমরা শুনেছিলাম যে 15% মতো মানে জমি নেওয়ার কথা তাদের করার জন্য, কিছু ট্যুরিজম সেক্টর এগুলো ডেভেলপ করার জন্য। কিন্তু আজকে অনেক চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের প্রায় 30% জমি দিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে, এগুলো ট্যুরিস্ট লজ ইত্যাদি করার জন্য। তার মানে কি, সেখানে চা বাগানের চা শিল্পটা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেই আজকে সেই জায়গায় যেতে হচ্ছে। আজ জাতীয় বিজ্ঞান দিবস। জলপাইগুড়ি কদমতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন ছাত্রছাত্রীদের নিয়ে স্মার্ট ক্লাসের আয়োজন করে পালন করা হলো জাতীয় বিজ্ঞান দিবস। অধ্যাপক সিভি রমন, বিশিষ্ট বিজ্ঞানী, আজকের দিনে রমন এফেক্ট আবিষ্কার করেন, যার ফলস্বরূপ বিশ্বের অণু পরমাণু সম্পর্কিত বিভিন্ন কণার তরলের মধ্য দিয়ে গতি প্রকৃতি বোঝা সম্ভব হয়, এবং এর ফলে মহাজাগতিক ঘটনাগুলো বিশ্লেষণ করা সম্ভব হয়। তাই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ জলপাইগুড়ি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো লাইভ ভিডিও রেকর্ডিং প্রোগ্রাম। ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করবেন ঠুটাপাকড়ি উচ্চ বিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক অর্ণব কর, এবং সহযোগী হিসেবে কাজ করেছেন কদমতলা উচ্চ বালিকা বিদ্যালয়ের আইসিটি টিচার রাজীব কুমার রায়। বিভিন্ন স্কুল থেকে 6-7 জন করে প্রায় শতাধিক ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন। কদমতলা উচ্চ বালিকা বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তো কি হচ্ছে, এটা কাদের উদ্যোগে? পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ জলপাইগুড়ি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে মনোজ্ঞ অনুষ্ঠান, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে। শুধু বক্তৃতা ভালো লাগে না ছাত্রছাত্রীদের, মোট 8টা বিদ্যালয়ে ছাত্রছাত্রী আসছে, 70-80 জন শিক্ষক শিক্ষিকা
এসেছেন বিজ্ঞানের প্রতি মানুষের আকর্ষণ বৃদ্ধি করা এবং বিজ্ঞানকে জনপ্রিয়করণ, কুসংস্কারের মূল প্রতিষেধক হিসেবে বিজ্ঞান, এগুলোকে প্রতিপাদ্য বিষয় করে এবারের বিজ্ঞান দিবসে যেমন মূল থিম বা প্রাতিপদ্য বিষয় প্রত্যেক বছরই একটা থাকে, যেমন বিজ্ঞানের জন্য মানুষের জন্য বিজ্ঞান। এবারে হচ্ছে এই বিজ্ঞানের জন্য যে যুবদের ক্ষমতায়ন, যে বিকৃত ভারতে জন্য বিশ্বব্যাপী যুবদের ক্ষমতায়ন জরুরি, এটাই আজকে আমরা তুলে ধরলাম। এটাই হচ্ছে আজকে জাতীয় বিজ্ঞান দিবস। হচ্ছে আলোর বিচ্ছুরণ বা রমন প্রভাব যে আবিষ্কার করে নোবেলজয়ী বিখ্যাত পদার্থবিদ চন্দ্রশেখর ভেঙ্কট রমন 1928 সালে 28শে ফেব্রুয়ারি এটা আবিষ্কার করেন এবং উনি নোবেল পুরস্কার পান 30 সালে। আপনার নাম আর পরিচয়? আমার নাম রঘুনাথ মজুমদার, সভাপতি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, জলপাইগুড়ি বিজ্ঞান কেন্দ্র। প্রতি বছরের মতো এবছরও দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই শিবিরটি পরিচালনা করেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ এবং হসপিটালের চিকিৎসকরা। শিবির থেকে সংগৃহীত রক্ত ব্লাড ব্যাংকে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এই শিবিরটির মাধ্যমে অনেক মানুষই তাদের প্রয়োজনে সময় মতো রক্ত নিতে পারবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। এই আমাদের ব্যবসায়ী সমিতির সবাই এখানে আছে। ব্লাড প্রায় এতক্ষণ পর্যন্ত সবে শুরু আর কি 10-15টা হয়েছে। আশা করি 70-80টা ব্লাড কালেকশন করতে পারবো। প্রতি বছরই করে থাকেন প্রতি বছরই আমাদের দিনবাজারে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি। এই ব্লাড ডোনেশন ক্যাম্প করার মানে হলো আমাদের বাজারে সব দোকানদারদের একটু কাজে লাগে, সব দোকানদারদের সহযোগিতাতে এটা আমরা করে আসছি। অভিযোগ, জেলায় নেই ফুড প্রসেসিং সেন্টার, জমিতেই নষ্ট করে দেওয়া হচ্ছে ঘাম ঝরিয়ে ফলানো টমেটো। জলপাইগুড়ি জেলার খট্টিমারি থেকে ধূপগুড়ি সুপার মার্কেটে টমেটো বিক্রি করতে নিয়ে টোটো ভাড়ার টাকাই উঠছে না। তার উপরে এই টমেটো চাষ করতে সেচ, কীটনাশক থেকে শুরু করে সমস্ত কিছুর যা খরচ হয়েছে তার অর্ধেকটাও এবার উঠবে না বলে দাবি। বর্তমানে টমেটো বিক্রি করতে গেলে 2 টাকাও দাম করছেন না পাইকাররা। বাধ্য হয়ে কৃষি জমিতেই এই টমেটো নষ্ট করছেন কৃষকরা। উল্লেখ্য, জলপাইগুড়ি এবং পার্শ্ববর্তী কোচবিহার জেলায় ফুড প্রসেসিং সেন্টারের দাবি দীর্ঘদিনের। জেলায় প্রচুর পরিমাণে টমেটো উৎপাদন হলেও নেই সংরক্ষণের উপায় বলে অভিযোগ। তাই বাধ্য হয়েই চাষিরা ফলানো ফসল জমিতেই নষ্ট করে দিতে বাধ্য হচ্ছেন বলে খবর। কত বিঘা চাষ করছেন? 1 বিঘা। 1 বিঘা। ফলন কিরকম হচ্ছে? ফলন তো প্রচুর ফলন। দাম? দাম 2 টাকা। 2 টাকা কেন? মানে এত কম দাম কি? তাহলে কি পোষাবে কি? এটাতে হবে কিছু? না, এখন তো লসই, পুরোপুরি লস। পুরোপুরি লস। যে টাকা খরচ হয়ে গেছে ওই টাকা উঠবে না। আচ্ছা, এটা বিক্রি করতে কোথায় নিয়ে যেতে হয়? ধূপগুড়ি মার্কেট। তাহলে কি ওই যাতায়াতের খরচাটা হয় নিয়ে যাওয়ার? শুধু টোটো ভাড়ার খরচটাই উঠি, শুধু এদিকে লেবারের খরচ নিজের পকেট থেকে দিতে হয়। তারপরে যে হারে কীটনাশকের দাম বাড়ছে, জলসেচ সব কিছু মিলে। জলসেচ বলতে গেলে কি, জলসেচ তো এমনিতে 300 টাকা ঘন্টা, কিন্তু জলসেচের কথা বলতে গেলে তো পুরোটাই লস, তাও দিতে লাগে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কি অবস্থা টমেটোর ক্ষেতের? তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে টমেটোর ক্ষেত্রে খুবই খারাপ। মানে যত টাকা খরচ হয়ে গেছে তার অর্ধেকও উঠবে না। 2 টাকা তো কেজি প্রতি বলতে গেলে 2 টাকা মার্কেট নিয়ে যেতে শেষ। 2 টাকা তো বিক্রি হচ্ছে না। 2 টাকা তো বিক্রি হচ্ছে না। ভারত খ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষ পরিবারের যোগ্য উত্তরাধিকার শ্রী দেবাচার্য খ্যাতির সাম্রাজ্যে বিরাজ করছেন। তার বিচার বিশ্লেষণী ক্ষমতা এবং রত্ন নির্বাচনের ক্ষেত্রে তীক্ষ্ণ বোধ তাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে। আর মানুষের কাছে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বিশ্বাসের পথ ধরেই। শ্রী দেবাচার্য নিয়মিতভাবে রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়। 13 বছর ধরে জলপাইগুড়ির মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনার নিরিখে। এছাড়াও নিয়মিতভাবে বসছেন ধূপগুড়িতে। জলপাইগুড়ি শহরের ডিলা প্রীতমে প্রতি মাসেই বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। মার্চ মাসের 1, 2, 3 তারিখে অর্থাৎ শনিবার, রবিবার এবং সোমবার
হোটেল ডিলা প্রীতমে বসছেন শ্রী দেবাচার্য। সময় সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। আগ্রহী মানুষেরা তার সাথে দেখা করতে চাইলে SMS এর মাধ্যমে নিজের নাম এবং ঠিকানা লিখে পাঠিয়ে যোগাযোগ করুন এই নাম্বারে 9434317391 এবং 9163667741। নমস্কার, আমি দেবাচার্য। আপনাদের ভালোবাসায় দেখতে দেখতে বহু বছর হয়ে গেল আমি জলপাইগুড়িতে আসি। আমি শ্রী দেবাচার্য একটা কথাই বলবো, আপনাদের ভালোবাসায় এবং বহুদিন যাবৎ ধরে আমি জলপাইগুড়িতে বসছি, শুধু তা নয়, নর্থ বেঙ্গল কলকাতা ছাড়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরেও বেশ কয়েকটা জায়গায় আমি বসি। আমি প্রথমত বলবো, আজকে সবাইকে আমার জানাই অন্তরের ভালোবাসা, শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে সুন্দর জীবনযাপন করুন। আমি মনে করি আমি জ্যোতিষ চর্চায় রয়েছি বহু বছর এবং আমরা বংশ পরম্পরা অ্যাস্ট্রোলজার এবং সাহিত্য চর্চা এবং জ্যোতিষ চর্চা এটা আমার পরিবারের অঙ্গ। সেই পরিবারের সন্তান দেবাচার্য। আপনাদের এখানে আমি ডিলা প্রীতমে বসি। যদি জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা জানতে চান বা জানার আগ্রহ থাকে, পিওর জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, আমি ওই তন্ত্র বশীকরণ নই, বিদ নই, পিওর অ্যাস্ট্রোলজিক্যাল সাবজেক্টের উপরে কাজ করি। যদি মনে হয় আপনার সন্তানকে সঠিক পথটাকে দেখাবেন, যদি মনে হয় আপনার জীবনটাকে নতুনভাবে গড়ে তুলবেন, বা আপনার কোনো কারণে গ্রহযোগীনতার বিভিন্ন রকম সমস্যায় আপনি পড়ে আছেন, তাহলে আপনি যদি মনে করেন একবার আমার কাছে আসতে পারেন। নিঃসন্দেহে আমি আপনাদের ঘরের ছেলেরই মতন, এবং আমি দেবাচার্য বলছি, অবশ্যই আপনাদের ভালো হবে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি শহরে মনোরম পরিবেশে বিশাল হল ঘর সঙ্গে লন সহ একাধিক সুবিধা নিয়ে হাজির জলপাইগুড়ি ক্লাব কোম্পানি। শহরের মধ্যেই বিয়ে, অন্নপ্রাশন, যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখানে স্বল্প মূল্যে ভাড়া নিতে পারেন। বিশেষ দিনটিকে আরো বিশেষ করে তুলতে সত্বর যোগাযোগ করুন। রয়েছে পার্কিং, সেলফি জোনের সুবন্দোবস্ত। প্রকৃতির ছোঁয়ায় মুক্ত পরিবেশে বিশেষ দিন উদযাপনে আজই যোগাযোগ করুন জলপাইগুড়ি ক্লাব কোম্পানি লিমিটেড, পিডি কলেজের পাশে, ক্লাব রোড, ইউরোপিয়ান ক্লাব। যোগাযোগ নম্বর 9126014307। সারা ভারত অগ্রগামী জলপাইগুড়ি জেলা কিষাণ কমিটির তরফ থেকে জেলা শাসকের কাছে বিভিন্ন দাবি সম্মিলিত একটি স্মারকলিপি প্রদান করা হলো শুক্রবার। জেলাগত, রাজ্যগত এবং কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যেই এই দিনের এই ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়। গোটা রাজ্য জুড়েই এদিন সংগঠনের তরফে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে। জেলার দক্ষিণ বেরুবাড়ি এবং নগর বেরুবাড়ি অঞ্চলের রায়ত কৃষকদের জমির খতিয়ান দ্রুত প্রদান, সরকারি সহায়ক মূল্যে আলু ক্রয়, হিমঘরে আলু সংরক্ষণের জন্য পর্যাপ্ত সুযোগ, গ্রামীণ সংযোগকারী সড়কের সংস্থান, মানিকগঞ্জের পাঙ্গা নদীর ওপর প্রশস্ত সেতুর নির্মাণ, সিপাইপাড়া সংলগ্ন সরকারি গৃহীত ফাঁকা জমিতে অবিলম্বে কৃষি পণ্য বিপণন বাজার তৈরি এবং প্রক্রিয়াকরণ শিল্প, বহুমুখী হিমঘর স্থাপন, রাজ্যের কৃষক, কৃষি শ্রমিক, ভাগচাষী পরিবারের সার্বিক কল্যাণ কল্পে সুসংহত কৃষক কল্যাণ আইন প্রণয়ন, ভারত বাংলাদেশ সীমান্তে ফাঁকা জায়গায় কাঁটাতারের বেড়া প্রদান কার্যকর, কেন্দ্রীয় সরকারের স্বতন্ত্র কৃষি বাজেট চালু সহ একাধিক দাবি নিয়ে এদিনের ডেপুটেশন প্রদান করা হয়। আজকে জেলা শাসকের দপ্তরে আমরা এসেছি অগ্রগামী কিষাণ সভা জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে। সারা পশ্চিমবঙ্গেই আজকে আমাদের এই আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট দাবি, জলপাইগুড়ি জেলারই অংশ বেরুবাড়ি অঞ্চল, সেখানে স্বাধীনতার এত বছর পরেও জমির খতিয়ান কৃষকরা পায়নি। সেই জমির খতিয়ান অবিলম্বে প্রদান করা এবং কৃষকরা যাতে সরকারি সব সুযোগ সুবিধা পায় তার বন্দোবস্ত করা, এটা আমাদের প্রধান দাবি। তার সঙ্গে আলু চাষিদের দাবি, তার সঙ্গে এলাকার সংযোগকারী রাস্তার দাবি এবং এলাকায় কৃষিভিত্তিক বহুমুখী হিমঘর এবং কৃষিভিত্তিক শিল্প, কৃষিভিত্তিক বড় বাজার নির্মাণ করার জন্য একটি জায়গা কেনা হয়েছে সরকারের, কিন্তু সেটা এখন গোচারণ ভূমি হয়ে আছে। এ নিয়ে কারো কোনো হেলদোল নেই। রাজ্যে কিভাবে কত বেশি আসনে জিতে আসবে সরকার, সেইটা নিয়ে চর্চা হয়। মানুষের বাঁচার, জীবনের সমস্যা নিয়ে সমাধানের জন্য কোনো আলোচনা হয় না। এটাই আমাদের ক্ষোভের বিষয় এবং আমরা দাবি জানাচ্ছি প্রশাসনকে অবিলম্বে এই সমস্যাগুলোর
দ্রুত সমাধান করতে হবে। আজকে কাকে জানালেন? আমরা জেলা শাসকের উদ্দেশ্যেই দিলাম, এডিএম ডেভেলপমেন্ট তিনি আমাদের মেমোরেন্ডাম নিলেন এবং সব বিষয়গুলো তিনি অবগত, তিনি জানালেন এই ব্যাপারে যা যা করণীয় সরকারের পক্ষ থেকে, আমাদের প্রশাসনের পক্ষ থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করবে। আমরা রাজ্যের সরকারের কাছে নির্দিষ্ট করে বলেছি 2217 কিলোমিটার বাংলাদেশের বর্ডার, এখন বাংলাদেশে প্রতিনিয়ত যে ঘটনা ঘটছে তার ভিত্তিতে আমাদের 19 কিলোমিটার বর্ডার এখনও ফেন্সিং হয়নি। অবিলম্বে 0 পয়েন্টের কাছাকাছি সেখানে বেড়া নির্মাণ করতে হবে এবং দ্রুত এই সীমান্তের নাগরিকদের চাষাবাদের যে সমস্যা হচ্ছে তার সমাধান করতে হবে। আমরা কেন্দ্রের সরকারের কাছে দাবি জানিয়েছি স্বতন্ত্র কৃষি বাজেট করতে হবে। কৃষক হচ্ছে আমাদের দেশের প্রায় 10 আনা মানুষ, সেই 60% মানুষের স্বার্থে কৃষক বাজেট কেন্দ্রের সরকারের নেই। রাজ্য সরকারকেও একটি জনকল্যাণমূলক, কৃষক কল্যাণমূলক সার্বিক আইন প্রণয়ন করতে হবে। এই দাবিগুলোরই আমরা আজকে ডেপুটেশন দিলাম। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.7 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। বন বিভাগের পক্ষ থেকে পেয়েছে 4টি গাছ কাটার ছাড়পত্র। এদিকে বিদ্যুতের বকেয়া বিল সহ স্কুলের উন্নয়ন স্বার্থে 14টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠে এলো জলপাইগুড়ির একটি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের ছাত্রছাত্রী সহ পরিবেশ প্রেমী সংগঠনের পক্ষ থেকে। সম্প্রতি ঘোষিত হওয়া পশ্চিমবঙ্গের বাজেটে নেই উত্তরবঙ্গের তিস্তা নদীর উন্নয়নের কোনো উল্লেখ। নদী পার্শ্ববর্তী বাসিন্দারা দীর্ঘদিন থেকে নদী সংস্কার সহ বন্যা নিয়ন্ত্রণের দাবি জানালেও বাজেটে সেই দাবির প্রতিফলন না থাকায় ক্ষোভ প্রকাশ জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়ের। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.